নমস্কার, আমি দিয়া। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্লিজ প্লিজ স্যার, এটাই আমার শেষ বক্তব্য। প্রধান বিচারপতির কাছে হাত জোর করে ভেঙে পড়লেন মমতা। 6000 কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপের। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম 10-এ 64 জন ছাত্র রয়েছেন, 56 জন, ছাত্রীর সংখ্যা 8। প্রথম স্থানে আদ্রিত পাল। দিল্লিতে ফের বাসের মধ্যে মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 2 অভিযুক্ত, বাজেয়াপ্ত করা হলো বাসও। তপসিয়ায় অগ্নিকাণ্ডের পর সাসপেন্ড হলেন প্রগতি ময়দান দমকল কেন্দ্রের আধিকারিক, কর্তব্যে গাফিলতির অভিযোগ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গালিগালাজ, দিনহাটায় ধৃত 2 কন্টেন্ট ক্রিয়েটর। নিয়ম বহির্ভূত পশু বলিতে লাগাম টানতে করা শর্ত, নির্দেশ অমান্য করলেই জেল ও জরিমানা। একাধিকবার তলব, জারি লুকআউট নোটিশ, অবশেষে ইডি দপ্তরের ডিসিপি শান্তনু সিনহা। মন্ত্রিসভা গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, বঙ্গজয়ের পর কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে শ্রমিক। লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃত্যু মিছিল, টানা 15.5 ঘন্টার ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে এখনো পর্যন্ত মৃত 89, ধূলিসাৎ বহু এলাকা। মুয়াজ্জেম ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত, কলেজে ভর্তি নিয়েও নির্দেশ। কি বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। মানুষের অন্যরকম গন্ধ আগেই টের পেয়েছিলেন, তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলেন সুজাতা। টলিউডের দুর্নীতি মুছতে করা বার্তা শুভেন্দু অধিকারীর, রুদ্র রূপা হিরণকে কি নির্দেশ মুখ্যমন্ত্রীর। ভাঙা গাড়ি নিয়েই বিধানসভায় গেলেন নওশাদ, কি প্রতিজ্ঞা ছিল। মাছে ভাতে বাঙালি, বিধানসভায় লাঞ্চে কবজি ডুবিয়ে মাছ ভাত খেলেন এমএলএরা। অবশেষে ঘোলের বদলে দুধের স্বাদ, শূন্যের গেরো কাটানো বিধায়ক আলিমুদ্দিনে বিজয় সমাবেশে আমন্ত্রণ বিমানকে। আলু বলয়ে নিশ্চিহ্ন তৃণমূল, নির্বাচনী সাফল্য দেখেই আলু রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিল শুভেন্দুর বিজেপি সরকার। অগ্নিকাণ্ডের 30 ঘন্টার মধ্যে ভাঙা শুরু হয়ে গেল তপসিয়ার সেই কারখানা, নিয়ে যাওয়া হয়েছে বুলডোজারও। পরীক্ষাটাই তুলে দেওয়া হোক, নিট বাতিলে ফুঁসছেন বিজয়, মনে করালেন তামিলনাড়ুর ইতিহাস। চন্দ্রনাথ খুনের মিসিং লিঙ্কের খোঁজে ডিজিটাল ম্যাপিং, প্রযুক্তি নির্ভর বিশ্লেষণে জোর সিবিআইয়ের। হিংস্র কুকুরের হামলায় মৃত্যু সুতির খুদের, বন্ধুদের সঙ্গে আম কুড়োতে গিয়ে অঘটন। ঝড় বৃষ্টিতে লাইনের উপর গাছ, ছিঁড়ল ওভারহেডের তার, রানাঘাট শান্তিপুর লাইনে বিঘ্নিত ট্রেন পরিষেবা। তিস্তা প্রকল্পে চীনা সহযোগিতার পর পদ্মা ব্যারেজ নিয়ে উদ্যোগী ঢাকা, নজর রাখছে দিল্লি। ওয়ানর ভুলে যান কেরলের মুখ্যমন্ত্রিত্ব, বিতর্কের মধ্যে রাহুল প্রিয়াঙ্কাদের নিশানা কংগ্রেস কর্মীদের। নাম বাদ, আপিল করেছেন ট্রাইব্যুনালে, পাবেন অন্নপূর্ণা ভান্ডার, কৌতূহল দূর করলেন অগ্নিমিত্রা। ভারতীয় পর্যটকদের উপর একগুচ্ছ বিধিনিষেধ, চাপে পড়ে বিবৃতি দিল নেপাল। জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী মোদীর কনভয়ে মাত্র 2টি গাড়ি, চর্চায় ভাইরাল ভিডিও। এবার ট্রেনে বাসে যাতায়াত মন্ত্রী সাংসদদের, কনভয়ে কমছে গাড়ি, মোদীর ডাকে সাড়া দিয়ে ঘোষণা যোগীর। জুন মাস থেকে রেশনে বন্ধ আটা, মিলবে গম, বেনিয়মে কড়া পদক্ষেপ, বার্তা খাদ্যমন্ত্রী অশোকের। অপারেশন সিঁদুর নিয়ে আপত্তিকর মন্তব্য, আইনি জটিলতায় সাংসদ মহুয়া। মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার থেকে অ্যাকশন মোডে পুলিশ, শুরু হবে অস্ত্র বোমা উদ্ধার অভিযান। নাগালে গোটা বিশ্ব, সর্বশক্তিমান পারমাণবিক ক্ষেপণাস্ত্র সরমতের সফল পরীক্ষা রাশিয়ার। ভালো লোক, মুখ্যমন্ত্রী শুভেন্দুর জন্য মনোহরা উপহার নিয়ে বিধানসভায় হুমায়ুন। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। এবারে এক এক করে দেখে নিন বিস্তারিত খবর। শপথ গ্রহণের পর থেকেই দফায় দফায় বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 5 মন্ত্রীর দফতর বন্টনের পর বৈঠক করেছিলেন তিনি। এবার সব দফতরের সচিবদের নিয়ে বৈঠক করলেন শুভেন্দু। বুধবার সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষা দফতরে বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন। আগামী সোমবার থেকে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া অনলাইনে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তীব্র গরমের কারণে স্কুলের ছুটি আরও 14 দিন বাড়ানো হয়েছে। স্কুল খুলবে আগামী 1 জুন। তথ্য ও সংস্কৃতি দফতরের সঙ্গে যুক্ত করা হচ্ছে সাংস্কৃতিক জগতের বিধায়কদের। এই তালিকায় রয়েছেন রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী ও হিরণ চট্টোপাধ্যায়। শিক্ষা দফতরের সঙ্গে যুক্ত করা হয়েছে রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্তকে।
স্বাস্থ্য দফতরের কাজে যুক্ত থাকবেন চিকিৎসক বিধায়ক শারদ্দত্ত মুখোপাধ্যায় ও ইন্দ্রনীল খা। আগামী দুদিনের মধ্যে সংশ্লিষ্ট বিধায়কদের বিভিন্ন দফতরের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। মুয়াজ্জেম ভাতা এবার থেকে সম্পূর্ণ অনলাইনে দেওয়া হবে। সেই পরিষেবা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকেই। বিএসএফ এর জন্য জমি হস্তান্তরের দায়িত্ব দেওয়া হয়েছে সচিব নন্দিনী চক্রবর্তীকে। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্য ও শিক্ষা দপ্তরে গিয়ে সচিবদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন। ক্ষুদ্র শিল্প দপ্তরে কেন্দ্রীয় প্রকল্প সংক্রান্ত প্রায় 25 লক্ষ আবেদন দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। জল জীবন মিশনে কল আছে, জল নেই, পরিস্থিতি আর বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের নির্দেশিকা মেনে টেন্ডার ও দরপত্র প্রক্রিয়া চালানোর নির্দেশ। রাজ্যের নিজস্ব আয় বৃদ্ধির ওপরও বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছে। সুজাতা মণ্ডলের জীবন। বিজেপি ছেড়ে একসময় তৃণমূলে এসে ভোটেও লড়েছিলেন সুজাতা, আর এবার তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করার কথা বললেন তিনি। শুধু দল ত্যাগ নয়, কর্মাধ্যক্ষ পদও ছাড়লেন তিনি। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা একসময় ছিলেন বিজেপির সক্রিয় কর্মী। 2019 সালের লোকসভা নির্বাচনে আইনি বাধায় যখন সৌমিত্র খাঁ বিজেপির প্রার্থী হয়েও নিজের লোকসভা কেন্দ্র বিষ্ণুপুরে প্রচারে নামতে পারেননি, সেই সময় তার হয়ে প্রচারে ঝড় তুলেছিলেন সুজাতা। 1 বছরের মাথায় তিনি দল ছেড়ে তৃণমূলে যোগ দেন। সৌমিত্র খাঁর সঙ্গে বিচ্ছেদও হয়ে যায়। 2021 সালে আরামবাগ বিধানসভা কেন্দ্র থেকে তাকে প্রার্থী করে তৃণমূল, কিন্তু জয়ের মুখ দেখতে পাননি সেবারও। এবার রাজ্যে পালাবদল হতেই সেই সুজাতা মণ্ডল অভিমানে দল ছাড়লেন। সঙ্গে ছাড়লেন বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ পদ। কেন দল ছাড়লেন সুজাতা? সুজাতাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, তৃণমূল হেরেছে বলে নয়, দল 294টি আসন পেলেও তিনি দল ছাড়তেন। তিনি বলেন, রাগ অভিমানের কথা বলতে গেলে হিমালয় হয়ে যাবে। সুজাতার দাবি, তিনি দলকে বলতে গিয়েছিলেন, এবার মানুষের কাছে অন্যরকম গন্ধ পাওয়া যাচ্ছে, কেউ তার কথা শোনেনি। সুজাতা বলেন, যখন বলতে গিয়েছি দল ভুল পথে চলছে, তখন দল এড়িয়ে গিয়েছে। মানুষের জন্যই তো রাজনীতি। দল মানুষের থেকে বড্ড দূরে সরে গিয়েছিল। এবার বিজেপিতে সুজাতা। সৌমিত্রর কথা বলতেই সুজাতা বলেন, দল তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। আমি যখন বিজেপি করেছি তখন মানুষের জন্য করেছি। এখনই বিজেপিতে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েও সুজাতা বলেন, এতদিন মানুষ যেভাবে পাশে পেয়েছে সেভাবেই পাবে। এবার যদি কোনো দলের মনে হয় আমাকে নিয়ে কোনো কাজে লাগবে তাহলে যাব। কখনো শুটিং বন্ধ, কখনো ফেডারেশনের চাপে ছবি রিলিজের নিষেধাজ্ঞা, কখনো আবার কোনো নির্দিষ্ট অভিনেতা বয়কট। গত কয়েক বছরে টলিউড ইন্ডাস্ট্রিতে ঘটনার ঘন ঘটা, আর প্রতিবারই অভিযোগের তীর ফেডারেশনের তরফে। অনেক শিল্পীরা আবার স্পষ্ট আঙুল তুলেছেন ইন্ডাস্ট্রির বিশ্বাস ব্রাদার্সের দিকে। এবার টলিউডের অন্দরের সেই অরাজকতার দিকেই কড়া নজর দিতে বদ্ধপরিকর বাংলার নতুন সরকার তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে টলিউডের দুর্নীতি এবং অরাজকতা সমাধান নিয়ে বিশেষ বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের আলোচনায় ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ এবং হিরণ চট্টোপাধ্যায়। পাপিয়া অধিকারীরও থাকার কথা ছিল, কিন্তু জানা গিয়েছে বিধানসভায় অন্য কাজ থাকায় এই বৈঠকে তিনি থাকতে পারেননি। টলিউড নিয়ে কি কথা হলো নবান্নে? TV9 বাংলাকে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান, কিছু অশুভ শক্তি রয়েছে যারা সংস্কৃতি জগতে অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। আগেও অশুভ পরিবেশ তৈরি করেছে, যা কিনা সিনেমা ও সংস্কৃতি জগতের পক্ষে ভয়ঙ্কর বিপজ্জনক। সেই অশুভ শক্তি এই সময়ও ভুল বার্তা ছড়াচ্ছে, আবার লুটপাটের চেষ্টা করছে, সংস্কৃতি জগতের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। সংস্কৃতি জগতের এই পরিবেশকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী। রুদ্রনীল আরও জানান, তিনি নির্দেশ দিয়েছেন সংস্কৃতি দফতরের যারা দায়িত্বশীল অফিসার রয়েছে, সচিব রয়েছেন, তাদের সঙ্গে দ্রুত একটা মিটিংয়ে বসতে, যাতে অরাজকতা বন্ধ হয়। তিনি বলেছেন, কোনো মূল্যেই দাদাগিরি তোলাবাজি চলবে না, যোগ্যরাই এই শিল্প সংস্কৃতি মহলে কাজ করবে। সেরকম পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর নতুন সরকার, যেটা ফলো আপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সালটা 2023। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকের উপর হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। আইএসএফ বিধায়কের গাড়ির উপর এই হামলা চালানো হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছিল। সেই তিনি শপথ নিয়েছিলেন 26-এর ভোটে পর্যন্ত এই ভাঙা গাড়ি তিনি রেখে দেবেন, সারবেন না। তেমনই হলো এদিন, অর্থাৎ বুধবার নওশাদের ছিল বিধানসভায় শপথ। ভাঙা সেই গাড়ি নিয়েই বিধানসভায় হাজির হলেন আইএসএফ বিধায়ক। শপথে যাওয়ার আগে একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নওশাদ। দেখা যাচ্ছে একগাল হাসি নিয়ে তিনি বেরিয়ে আসছেন। তখনই গাড়ির দিকে তাকিয়ে দেখা গেল তার সামনের কাচ এখনো ভাঙা।
একদিকে লুকিং গ্লাসের কাচও লাগানো হয়নি। সেই অবস্থাতেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে 2023 সালে গন্ডগোলের সূত্রপাত। ভাঙড়ের হাতিশালায় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। সেই হামলারই আজ পড়ে শহর কলকাতায়। বিকেলে ধর্মতলায় পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বাধে আইএসএফ কর্মীদের। পুলিশ কর্মীদেরও মারধরের অভিযোগ ওঠে। এরপর পুলিশের তরফে চলে ব্যাপক ধরপাকড়। গ্রেফতার করা হয় আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী সহ 19 জন, যার মধ্যে এক নাবালকও ছিল। তাদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, অস্ত্র নিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা, সরকারি কর্মীদের কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মীদের উপর হামলা, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। সেদিনই বিধায়ক প্রতিজ্ঞা করেছিলেন এই ভাঙা কাচের গাড়ি 2026-এর বিধানসভা পর্যন্ত থাকবে। সেই মতোই ভাঙা গাড়ি নিয়েই এবার বিধানসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। মাছে ভাতে বাঙালি। বিধানসভায় বিধায়কদের শপথের দিনই স্পষ্ট বার্তা দিলেন প্রোটেম স্পিকার তাপস রায়। বুধবার বিধায়কদের শপথ অনুষ্ঠানের মাঝে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। সব বিধায়ককে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়ে তাপস রায় বলেন, সবার জন্য মাছ ভাতের ব্যবস্থা করা হয়েছে। বিজেপি বিধায়করাও দুপুরে সেই মাছ ভাত খেয়ে তৃণমূলের নাম না করে বুঝিয়ে দিলেন, বাঙালির প্রিয় মাছ বিজেপি কেড়ে নেবে না। আজ বুধবার এবং আগামীকাল বিধানসভায় বিধায়কদের শপথ অনুষ্ঠান রয়েছে। সেখানেই নবনির্বাচিত বিধায়কদের জন্য মাছ ভাতের আয়োজন করা হয়েছে বলে সকালেই জানিয়েছিলেন প্রোটেম স্পিকার তাপস রায়। বিজেপি বিধায়কদের আরাম করে সেই মাছ ভাত খেতে দেখা গেল। মাছ ভাত খেয়ে কি বললেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি? মাছ হাতে নির্বাচনী প্রচার করতে দেখা গিয়েছিল ব্যারাকপুর থেকে জয়ী বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচিকে। এদিন মাছে ভাতে মজলেন তিনি। মধ্যাহ্নভোজনের মাঝে বললেন, আমাকে যেমন প্রচারের সময় মাছ হাতে দেখা গিয়েছে, তেমনি প্রত্যেক দিন কার্যকর্তাদের যখন মিলিত হতাম দুপুরে মাছ ভাত খেতাম। মাছ ছাড়া আমার চলে না। আমি সপ্তাহে 2 দিন আমার আস্থার জায়গা থেকে নিরামিষ খাই। তবে নিরামিষ খেতে কষ্ট হয়, মায়ের বকাঝকায় নিরামিষ খেতে হয়। আমি খুব একটা নিরামিষাশী নই। একই সঙ্গে তিনি বলেন, আজকের মাছটা খুব সুন্দর, আমাদের যাত্রা শুভ হবে। স্বাভাবিকভাবে আমরা মাছ খাবো। বাঙালির মাছ ছাড়া চলবে না। এর আগে সোমবার নবান্নেও যখন প্রথমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছিলেন, সেখানেও ছিল মাছের পদ। বিধায়ক এবং জেলা শাসকদের সঙ্গে বৈঠকের আগে মেনুতে ছিল ফিশ ফ্রাই। শুধু ফিশ ফ্রাই নয়, ছিল চিকেন পকোড়া, স্যান্ডউইচ, ভেজিটেবল চপ, 4-5 রকমের মিষ্টি এবং রসগোল্লা। গত 4 মে ভোটের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গাতেই মাছ ভাতের ব্যবস্থা করে বিজেপি। মাছ খাওয়া নিয়ে কেন এত আলোচনা? নির্বাচনী প্রচারের সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ ঘাসফুল শিবিরের নেতারা বারবার দাবি করেছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে বাঙালিদের মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। তারই পাল্টা একাধিক বিজেপি প্রার্থীকে মাছ নিয়ে প্রচার করতে দেখা যায়। রাজনীতির কারবারিরা বলছেন, ফল বেরোনোর পর থেকে বাঙালিরা মাছে ভাতের ছবি তুলে বিজেপি বুঝিয়ে দিতে চাইছে তৃণমূল মিথ্যা প্রচার করেছিল। বুধবার মোস্তাফিজুর রহমানের সঙ্গে তার স্ত্রী, 2 সন্তান, আত্মীয় স্বজনও ছিলেন বিধানসভা এবং আলিমুদ্দিন স্ট্রিটে। সিপিএম রাজ্য দফতরের রানার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা প্রবীণ সিপিএম নেতা বিমান বসু। গত বছর ডিসেম্বর মাসের এক সন্ধে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম রাজ্য দফতরের উঠোনে দাঁড়ানো একটি কালো স্করপিও, সামনে স্টিকার, সাদার উপর লাল দিয়ে ইংরেজি অক্ষরে লেখা এমএলএ। রাজ্য বিধানসভায় যখন সিপিএম শূন্য, তখন দলের দফতরে এমএলএর গাড়ি। বামফ্রন্টের সঙ্গে আসন রফা করার প্রাথমিক পর্বের আলোচনায় সেই সন্ধেবেলা আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। অনেকদিন পর কোনো বিধায়কের গাড়ি প্রবেশ করেছিল সিপিএম দফতরের মূল ফটকের ভিতর। কিন্তু নওশাদের সেই গাড়ি দেখে এক প্রবীণ সিপিএম নেতা বলেছিলেন, দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে। 5 মাসের মধ্যেই স্বাদ বদল। অবশেষে ঘোলের বদলে দুধের স্বাদ পেল সিপিএম রাজ্য দপ্তর। 2026 সালের ভোটে শূন্যের গেরো কাটিয়েছেন ডোমকলের মুস্তাফিজুর রহমান। সিপিএমের একমাত্র বিধায়ক তিনি। বুধবার কাক ভোরে ডোমকল থেকে রওনা হয়ে প্রথমে পৌঁছন বিধানসভায়। বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করে বেলা 3টে নাগাদ যান আলিমুদ্দিনে। 2019 এবং 2024 সালের লোকসভা ভোটে রাজ্যে শূন্য পেয়েছিল বামেরা। শূন্য ছিল 2021 সালের বিধানসভাতেও। কেবল রাজ্যসভায় এ রাজ্য থেকে বামেদের প্রতিনিধি ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। গত এপ্রিলে বিকাশেরও মেয়াদ ফুরোনোর পরে সংসদীয় রাজনীতির 3 স্তরেই পশ্চিমবঙ্গের সিপিএম শূন্যে পরিণত হয়েছিল। সেই বামেদের শিবরাত্রির সলতে হয়ে কেবল জ্বলছেন রানা। বুধবার রানার সঙ্গে তার স্ত্রী, 2 সন্তান, আত্মীয় স্বজনও ছিলেন বিধানসভা এবং আলিমুদ্দিন স্ট্রিটে।
মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে পাশে বসিয়ে শুভেন্দু ঘোষণা করেন, আগের সরকার আলু রফতানির ক্ষেত্রে যেসব বিধি রেখেছিল সেগুলি তুলে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, আলু চাষি এবং আলু ব্যবসায়ীদের আর হয়রানির মধ্যে পড়তে হবে না। আলু চাষের জমি থেকে ভোটের ফসল ঘরে তুলেছে বিজেপি। পশ্চিমবঙ্গের আলু বলয় হিসেবে খ্যাত পূর্ব বর্ধমান এবং হুগলিতে ভোটের ফলে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে তৃণমূল। তারপরই দেখা গেল আলু রফতানি নীতিতে বদল আনলো রাজ্যের প্রথম বিজেপি সরকার। বুধবার নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের আলু ভিন রাজ্যে পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। রাজ্যের সীমান্তবর্তী এলাকায় তল্লাশি করতে পুলিশ ও অন্যান্য সরকারি দফতর। মুখ্যমন্ত্রী শুভেন্দু জানিয়ে দিয়েছেন, সেই সব প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পুলিশ বা অন্য কোনো সংস্থা আলু রফতানির ক্ষেত্রে কোনো বাধা দেবে না। শুধু আলু নয়, অন্যান্য কৃষিজ পণ্য ভিন রাজ্যে পাঠানোর ক্ষেত্রেও একই দৃষ্টিভঙ্গিতে চলবে বিজেপি সরকার। নতুন সরকারের এই আলু রফতানি নীতি বদলকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলিও। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, আগের সরকারের ওই নীতির কারণে আমাদের নানাবিধ ক্ষতির মুখে পড়তে হচ্ছিল। ভিন রাজ্যে কারবার শুরু করেও বন্ধ করে দিতে হতো। এখন আর সেটা হবে না। এত দ্রুত এই সরকার সিদ্ধান্ত নিল, সেটা খুবই ইতিবাচক। কিভাবে ওই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে মঙ্গলবারই একটি অনুসন্ধান কমিটি গড়ে দেয় রাজ্যের নতুন সরকার। ওই রিপোর্টের ভিত্তিতে বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, তিলজলার ওই কারখানার কোনো বিল্ডিং প্ল্যান নেই, সম্পূর্ণ অবৈধভাবে কারখানা চলছিল বলে জানান তিনি। আগুন ধরেছিল মঙ্গলবার দুপুরে 1টার কিছু পরে। অগ্নিকাণ্ডের 30 ঘন্টার মধ্যে শুরু হয়ে গেল তপসিয়ার সেই কারখানা ভাঙার কাজ। একটি বুলডোজারও নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে। বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে কারখানাটি। তপসিয়ার অগ্নিকাণ্ডে ইতিমধ্যে প্রাথমিক রিপোর্ট হাতে পেয়েছে রাজ্যের নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার দুপুরে জানিয়েছেন, কারখানাটি অবৈধভাবে চলছিল। ওই অবৈধ পরিকাঠামো একদিনের মধ্যে ভেঙে দেওয়ার নির্দেশ দেন তিনি। সেই নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই তপসিয়ার সেই কারখানা ভাঙার কাজ শুরু হয়ে গেল। কারখানা ভাঙার সময়ে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। মোতায়েন রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। মঙ্গলবার দুপুরে তপসিয়ার 50-এর 1 জিজে খান রোডের ঠিকানায় এক বহুতলের দোতলায় চামড়ার কারখানায় আগুন লাগে। এলাকাটি তিলজলা থানার অন্তর্গত। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 জন। বুধবার বিকেলে ওই ভবন সংলগ্ন এলাকা ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়। কিভাবে ওই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে মঙ্গলবারই একটি অনুসন্ধান কমিটি গড়েছিল রাজ্যের নতুন সরকার। ওই রিপোর্টের ভিত্তিতে বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, তিলজলার ওই কারখানার কোনো বিল্ডিং প্ল্যান নেই। আগুন থেকে সুরক্ষার যে সাধারণ ব্যবস্থা থাকার কথা তাও সেখানে ছিল না। সম্পূর্ণ অবৈধভাবে কারখানা চলছিল বলে জানান তিনি। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় চামড়া কারখানার মালিক জাফর নিশারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তিলজলার ঘটনার পরে কলকাতায় যত অবৈধ বিপজ্জনক কারখানা রয়েছে সবগুলির জলের লাইন কেটে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বিকেলে রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, যে অবৈধ ভবনগুলির ফায়ার লাইসেন্স বা এনওসি নেই সেগুলিকে নোটিশ পাঠানো শুরু হচ্ছে। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দিয়া আবারও ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।